সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের বুকে ঝড়, বাংলাদেশ নৌবাহিনীতে অফিসিয়ালি বিখ্যাত ক্যামোকপ্টার ড্রোন। বাংলাদেশের বুকে হাজার কোটি টাকার সম্পদ। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে অস্ট্রিয়া নির্মিত ক্যামোলিকপ্টার এস ড্রোন। মেরিটাইম সার্ভাইলেন্স এবং রিকগনাইসেন্সের জন্য বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হল ক্যামোলিকপ্টার এস হেলিকপ্টার ড্রোন। সশস্ত্র বাহিনী অনির্বাণ 2025-এ অফিসিয়ালি ড্রোনটি প্রকাশে আনে বাংলাদেশ নৌবাহিনী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ ও চৌকস বাহিনী গড়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি। সমর প্রযুক্তির এই আধুনিকায়ন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত রূপান্তর। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া ক্যামোকপ্টার এসইউভিগুলোকে অনেকেই মনে করছেন এটা শুধুমাত্রই সার্ভেলান্স ড্রোন। তবে এই ড্রোনে দুটি করে মার্লেট মিসাইল বসানো যায়, যে মিসাইলটির রেঞ্জ 8 কিলোমিটার। তার সাথে খুবই লিমিটেড অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি রয়েছে। এস্ট ক্যামোকপ্টার একটি অত্যন্ত বহুমুখী এবং নির্ভরযোগ্য ড্রোন, যা বিশেষত সামুদ্রিক অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং অর্থাৎ ভিটল ধরনের ড্রোন, যা এটিকে অত্যন্ত সীমিত স্থান থেকে পরিচালনার জন্য উপযোগী করে তোলে। এই ড্রোনগুলোর রেঞ্জ 200 কিলোমিটার এবং প্রায় 18,000 ফিট ওপর দিয়ে নজরদারি করতে পারে। এটি অপারেটরের কন্ট্রোল ছাড়া সম্পূর্ণ অটোনমাস পদ্ধতিতে টেক অফ, পূর্ব নির্ধারিত রুট নেভিগেশন এবং ল্যান্ডিং করতে সক্ষম। মানে এটি স্বয়ংক্রিয়ভাবে জিপিএস ওয়ে পয়েন্ট অনুযায়ী পূর্ব পরিকল্পিত মিশন সম্পন্ন করতে পারে বা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে অপারেটর দ্বারা ম্যানুয়ালিও নিয়ন্ত্রিত হতে পারে। এটি সাধারণত 6 ঘন্টার বেশি উঠতে পারে এবং অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কের সাহায্যে 10 ঘন্টারও বেশি সময় ধরে উড্ডয়ন করতে পারে। ইন্টেলিজেন্স, সার্ভাইলেন্স, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রেকগনাইসেন্স, যুদ্ধক্ষেত্র এবং কৌশলগত অঞ্চলে এটি তথ্য সংগ্রহ করে থাকে। নৌবাহিনীর জাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারার ক্ষমতার জন্য এটি নৌবাহিনীর নজরদারি, চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যুতা বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এটি ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ক্যামেরা, সিনথেটিক অ্যাপাচার রাডার, লিডার স্ক্যানার এবং অন্যান্য সিগন্যাল ইন্টেলিজেন্স সরঞ্জাম সহ বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম। বাংলাদেশের বুকে ঘুমিয়ে আছে হাজার কোটি টাকার সম্পদ। বাংলাদেশের আকাশে যখন আধুনিক উড়োজাহাজ ডানা মেলে, তখন মাটির বুকে নীরবে ঘুমিয়ে আছে 1 ডজনেরও বেশি পুরনো রানওয়ে, যেগুলো বহন করছে ইতিহাস আর অসীম সম্ভাবনার গল্প। বর্তমানে দেশে চালু থাকা 8টি বিমানবন্দরের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকা এই এয়ারফিল্ডগুলোর কোনোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী, কোনোটি আবার স্বাধীনতার পর হারিয়েছে তার কার্যকারিতা। অবহেলায় পড়ে থাকা এই অবকাঠামোগুলোই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার এক বিশাল ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য নির্মিত হয়েছিল বেশ কিছু বিমান ঘাঁটি, যা আজ ইতিহাসের অংশ। এর মধ্যে ফেনী এয়ারফিল্ড ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যুদ্ধ শেষে এর প্রয়োজনীয়তা ফুরলে বিশাল এই স্থাপনার একাংশে গড়ে ওঠে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কিন্তু বাকি অংশ এখনও পরিত্যক্ত। একইভাবে কক্সবাজারের চকরিয়া এয়ারফিল্ড এবং চট্টগ্রামের দোহাজারী এয়ারফিল্ড ছিল বার্মা রণাঙ্গনে রসদ সরবরাহের জন্য আমেরিকান ও ব্রিটিশ বাহিনীর লাইফলাইন। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরবরাহ ব্যবস্থা চালু রাখতে এই রানওয়েগুলো ব্যবহৃত হতো। যুদ্ধ থেমে যাওয়ার পর এই এয়ারফিল্ডগুলো তাদের কোলাহল হারিয়েছে, পরিণত হয়েছে বিস্তীর্ণ পরিত্যক্ত ভূমিতে। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, উপকূলীয় প্রতিরক্ষার জন্য ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল বিমান ঘাঁটি। পটুয়াখালীর খেপুপাড়ায় নির্মিত পটুয়াখালী এয়ারফিল্ড সেটিরই প্রমাণ। সমুদ্র তীরবর্তী হওয়ায় এর অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের পরিক্রমায় এটিও এখন সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। টাঙ্গাইলে অবস্থিত এয়ারফিল্ডটি অবশ্য এখনও তার গুরুত্ব হারায়নি। এটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। যদিও এর বাণিজ্যিক সম্ভাবনা সীমিত, দেশের নিরাপত্তার প্রয়োজনে এর ব্যবহার অপরিহার্য।
বিশ্বযুদ্ধের পর দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়। ঢাকার তেজগাঁও বিমানবন্দর 1941 সালে নির্মিত হলেও দেশভাগের পর এটিই ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। 80-র দশক পর্যন্ত এই বিমানবন্দরটিই ছিল দেশের আকাশপথে যোগাযোগের মূল কেন্দ্র। বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও এটি সামরিক এবং ভিভিআইপি ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যা ঢাকার আকাশপথের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতার আগে ও পরে নির্মিত আরও কিছু বিমানবন্দর কালের পরিক্রমায় নীরব হয়ে গেছে। এর মধ্যে ঈশ্বরদী বিমানবন্দর অন্যতম, যা পাবনা নাটোর সীমান্তে অবস্থিত দেশের প্রাচীনতম বেসামরিক বিমানবন্দরগুলোর একটি। দীর্ঘদিন অবহেলিত থাকার পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এটিকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। একইভাবে প্রায় 25 বছর ধরে অপেক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। 1995 সালে জমি অধিগ্রহণের পর নানা জটিলতায় এর নির্মাণ কাজ থেমেছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এর রানওয়ের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, যা উত্তরবঙ্গের শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। একসময় উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম ভরসা ছিল ঠাকুরগাঁও বিমানবন্দর। 1940 সালে নির্মিত এই বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর 1980 সালে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশের কথা মাথায় রেখে এটিকেও নতুন করে সাজানোর দাবি উঠেছে। অন্যদিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রানওয়ের খেতাব পাওয়া লালমনিরহাট বিমানবন্দর বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অন্যতম প্রধান একটি সামরিক ঘাঁটি। এর বিশাল রানওয়ে বর্তমানে আংশিকভাবে ব্যবহৃত হলেও পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসাবে এটি অচল। তবে বেবিচক সম্প্রতি এটিকে একটি উপ-আঞ্চলিক হাবে পরিণত করার এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিমানবন্দরটি চালু হলে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সরাসরি আকাশপথে বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হবে, যার জন্য ইতিমধ্যে হ্যাঙ্গার নির্মাণের মতো বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে। দেশের পূর্বাঞ্চলেও এমন নীরবতার সাক্ষী হয়ে আছে দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। কুমিল্লা বিমানবন্দর একসময় সামরিক ও বেসামরিক বিমান চলাচলের জন্য বেশ পরিচিত ছিল, কিন্তু 1986 সালের পর থেকে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর দীর্ঘ রানওয়ে এখনও নতুন করে চালুর সম্ভাবনা জাগিয়ে রাখছে। মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন-বার্মা রুটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সিলেট অঞ্চলের চা বাগান এবং পর্যটন কেন্দ্রগুলোর কাছে এর অবস্থান হওয়ায় এটি পুনরায় চালু হলে দেশের পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই পরিত্যক্ত এবং অব্যবহৃত রানওয়েগুলো কেবল কংক্রিটের কাঠামো নয়, এগুলো বাংলাদেশের জন্য প্রস্তুত এক সম্পদ। নতুন একটি বিমানবন্দর নির্মাণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভূমি অধিগ্রহণ, যার পেছনে সরকারের হাজার কোটি টাকা ব্যয় হয়। কিন্তু এই পুরনো এয়ারফিল্ডগুলোর ক্ষেত্রে সেই বিশাল খরচের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, কার্যকর সংস্কার এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই নীরব রানওয়েগুলোই হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের অর্থনৈতিক বিপ্লবের মঞ্চ। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।